বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীনতার 54 বছর পরেও আমরা যা অর্জন করতে পারি নাই, আগামী 5 বছরে যদি বাংলাদেশের জাতি আমাদেরকে সুযোগ দেয় আমরা তা করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিশাল জনসমুদ্রে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম 10 আসন থেকে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর জননেতা জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালিকে। জননেতা জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের বন্ধুগণ, বীর চট্টলার সংগ্রামী জনতা, আজকের এই সমাবেশে কথা বলবেন আমিরে জামাত। আমি আগামীর প্রধানমন্ত্রী 12 তারিখের স্বপ্নে বিভোর আজকের এই চট্টলবাসীর পক্ষ থেকে আগামীর প্রধানমন্ত্রীর কাছে 2টি দাবি জানাতে চাই। চট্টগ্রামকে আপনার মাধ্যমে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে আপনি পরিগণিত করবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম ঢাকা মহাসড়ককে 10 লাইনে উন্নীত করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আপনি বিশ্ব দরবারে অবকাঠামোর একটি মডেল হিসেবে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এবার আমরা একটা স্লোগান দেব, 12 তারিখ সারা দিন দাঁড়িপাল্লায় ভোট দেন, আমিরে জামাতের সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হেলালি ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন জাতীয় সংসদ আসন 298 খাগড়াছড়ি জেলার বাংলাদেশ জামাত ইসলামী ও একাধিকার দলীয় মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এখন বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মহাসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন জামাত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, প্রিয় বীর চট্টলার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই খাগড়াছড়ি জেলার পক্ষ থেকে আমাদের এই সংগ্রামী ভাইদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
একটি হলো 11 দলীয় জোট, আরেকটি হলো আমাদের বন্ধু সংগঠন বিএনপি। আজকে 11 দলীয় জোটের যে প্রতীক দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা আজকে জামাত ইসলামের প্রতীক নয়, আজকে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীকে পরিণত হয়েছে দাঁড়িপাল্লা। এবং আজকে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পথ নেই, এমন কোনো জনপদ নেই যে জনপদে দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হয় নাই। প্রিয় ভাইয়েরা, যার কারণে আজকে বাংলার মানুষ দাঁড়িপাল্লার প্রতীকে ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি আমাদের বন্ধু সংগঠন বাংলাদেশের রাজনীতিতে আজকে বন্ধুহীনভাবে রাজনৈতিক অঙ্গনে আজকে বিএনপি বন্ধুহীন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আজকে 11 দলের পক্ষে শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবী এখন 11 দলীয় পক্ষে অবস্থান নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আগামী 12 তারিখ আমরা সকলে কেন্দ্রে যাব। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলকে ঐক্যবদ্ধ করে 12 তারিখ কেন্দ্রে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। দুর্নীতির বিরুদ্ধে আমাদের নেতার, আমাদের আমিরে জামাতের যে সংগ্রাম, এই সংগ্রামে এবারের যে লড়াই 12 তারিখে আমরা বিজয় অর্জন করার মাধ্যমে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের কাছে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিব। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। একটি ঘোষণা, যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসলে পিছনের ভাইয়েরা দেখতে সুবিধা হবে, এই জন্য একটু সহযোগিতা কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই জনসভায় এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসানুল্লাহ ভূঁইয়া। অধ্যাপক হাসানুল্লাহ ভূঁইয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, জাতির আজকের আকাঙ্ক্ষার প্রতীক আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব, নায়েবে আমির শামসুল ইসলাম সাহেব সহ অন্যান্য বিভিন্ন দলের নেতৃবৃন্দ, শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমিরে জামাত কথা বলবেন, আমরা শুধু হাজিরা দিচ্ছি, সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। একটি জাতিকে, একটা দেশকে যদি গড়তে হয়, সোনার দেশ যদি গড়তে হয়, তাহলে সোনার মানুষ তৈরি করতে হয়, ঠিক কিনা? জামাত ইসলামী 1941 ইংরেজি থেকে তিলে তিলে মানুষ তৈরি করেছে, সোনার মানুষ তৈরি করেছে। পরিপূর্ণতা অর্জনের মাধ্যমে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে নির্বাচন শুরু করেছে। শেখ মুজিবুর রহমান সাহেব রেসকোর্সে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, রূপার খনি, তামার খনি, লোহার খনি, আমি পেয়েছি চোরের খনি। তিনি বলেছেন, আমার সামনে চোর, পিছনে চোর, ডাইনে চোর, বামে চোর, চোর চোর চোর। উনার দোয়া আল্লাহ কবুল করেছেন। এমন এক লোকদের নেতৃত্বে এদেশকে শেষ করে দিয়েছে, ভারতের গোলামে পরিণত করেছে। আজকে তারা এখান থেকে পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে গিয়েও তারা ষড়যন্ত্র করছে। কিন্তু যারা এদেশে সন্ত্রাসকে
জনগণের জোর প্রান্তে পৌঁছিয়ে দিয়েছিল। আজকে তারা জামাতের 11 দলের বিরুদ্ধে কথা বলছে। একজন মুফতি একজন বলছেন যে লন্ডন থেকে এসেছেন, তিনি না বলছেন যে 16 বছর তিনি লন্ডনে থেকে জামাত ইসলামীকে শিবিরকে দেখে না, লন্ডনে থেকে দেখা যায়। এই ধরনের একটি তারা আজকে জামাতের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা তাদেরকে সন্ত্রাসী বলি না, আমরা আমাদের আমির জামাত বলেছেন আমরা সন্ত্রাস করব না, সন্ত্রাস করতে দেব না। এতে তারা ভয় পেয়ে আসলে চোরের মনে পুলিশ পুলিশ, তারা ভয় পেয়ে গিয়েছে জামাত আসলে কি অবস্থা হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যারা একটি বড় দল ভারতে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে এখানে আনার ষড়যন্ত্র করছে। আমরা বলে দিতে চাই, যাদেরকে জাতি দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে যারা ফিরিয়ে আনতে চায় তাদেরকে বলতে চাই, ওরা তো তাদের মামার দেশে পালিয়ে গিয়েছে। বাংলার মানুষ তোমাদেরকে পালানোর সুযোগ দেবে না। 11 তারিখে ইনশাআল্লাহ আপনারা দাঁড়িপাল্লাকে বিজয় করে বিজয়ের পতাকা আমির জামাতের হাতে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ওয়াদা করার জন্য অনুরোধ করছি, করবেন কিনা বলেন? আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব সিবিগাতুল্লাহ সিবিগা। উত্তাল তরঙ্গ ভেদে জাগিয়েছে স্বপ্নবাসা তীর, তাওহিদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড়। সম্মানিত উপস্থিতি, চট্টগ্রামে কি লাখো নাবিকের ভিড় তৈরি হয়েছে? আমরা দেখেছি আমাদের তরুণদের যে তরঙ্গ তৈরি হয়েছে, এ তরঙ্গের স্রোত 12 তারিখে সারা বাংলাদেশে গিয়ে আঘাত আনবে। সারা বাংলাদেশের চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি ধর্ষকদের মসনদে আঘাত আনার জন্য প্রস্তুত। আমরা দেখছি তারুণ্যের তরঙ্গকে থামিয়ে দেওয়ার জন্য একদল লোক নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। প্রকাশ্যে তারা না পেরে গোপনে নানা ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই, তারুণ্যের তরঙ্গকে যদি তোমরা থামাইতে পারতা, শহীদ আবু সাইদকে হত্যার মাধ্যমে এ তরঙ্গ থেমে যেত। শহীদ আবু সাইদের হত্যার পরেও এ তরঙ্গ থামে নাই। শহীদ শান্তকে হত্যা করে এ তরঙ্গ থামানো যায় নাই। শহীদ আলিফকে হত্যা করে এ তরঙ্গ থামানো যায় নাই। শহীদ রেজাউল করিমকে হত্যা করেও তারুণ্যের তরঙ্গকে থামানো যাবে না। আগামী 13 তারিখে বাংলাদেশে নতুন এক সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। আমরা দেখছি কিছুক্ষণ আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, একটি দল 91% নানা ধরনের অপকর্মের সাথে তারা জড়িত। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তারুণ্য এ ধরনের অপকর্মকারীদের, দুষ্কৃতিকারীদের লাল কার্ড দেখিয়েছে। আগামী 12 তারিখে নতুন এক সূর্য দেখার জন্য পুরো দেশবাসী প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রামের জনতা কি 12 তারিখের জন্য প্রস্তুত আছে? নারে তাকবীর!
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জনাব ফরহাদ হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জনসভার এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাতকানিয়া লোহাগড়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আনাম শামসুল ইসলাম। জনাব মাওলানা আনাম শামসুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ও 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের প্রিয় ভাই সভাপতি উপস্থিত আছেন। আজকের এই মহাসমাবেশের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত, 11 দলীয় ঐক্য জোটের প্রধান ব্যক্তি জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে আগত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে সময় অনেক হয়ে গিয়েছে, অনেকেই বক্তৃতা দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করছি সম্মানিত আমির জামাতের বক্তব্য শোনার জন্য। আমির জামাতের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের পথ নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাই, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। 24 জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, এই যে 24 জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে 17 বছর ধরে যেই ফ্যাসিবাদী সরকার আমাদের দেশকে শোষণ করেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, হত্যা খুন করেছে, আয়নাগরে নিয়ে অনেক মানুষকে নির্যাতন করেছে, হাজার হাজার ব্যক্তিকে জেলখানায় নিয়ে কষ্ট দিয়েছে, লক্ষ লক্ষ মামলা দায়ের করেছে, শত শত মানুষকে হত্যা করেছে। শুধু তাই নয়, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমরা জানি মৌলানা মতিউর রহমান নিজামী, প্রাক্তন সফল মন্ত্রী, আমির জামাত, তাকে হত্যা করা হয়েছে। প্রাক্তন সফল মন্ত্রী আলী আসাদ মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে। আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতা
জনাব কামরুজ্জামানকে হত্যা করেছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে, মীর কাসেম আলীকে হত্যা করেছে। শুধু তাই নয়, বিশ্ববাসীর কাছে অত্যন্ত সুপ্রিয় মুফাসসিরে কুরআন হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এরপরে অধ্যাপক গোলাম আজম, যিনি সারা বিশ্বের অন্যতম ইসলামিক কর্ণধার, সেই গোলাম আজমকে পর্যন্ত হত্যা করেছে অন্যায়ভাবে। এরপরে মওলানা আবুল কালাম ইউসুফ সাহেবকে হত্যা করেছে। এরকম শত শত ভাইদেরকে সারা দেশে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, এই হত্যাকাণ্ড চালানোর পরও তাদের কাজ বন্ধ হয় নাই। তারা তারপরও দেশের মানুষের অধিকার হরণ করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভোট দিতে পারে নাই। সম্মানিত ভাইরা, এরপরে কেউ চাকরি পায় না, ঘুষ দিতে হয় চাকরি নেওয়ার জন্যে। শ্রমিক মেহনতি মানুষ যারা, তারা অধিকার থেকে বঞ্চিত। এরকম কষ্ট আর কষ্টের কোনো সীমা নাই। সম্মানিত ভাইরা, এই জন্যে 26 জুলাই আগস্টে ছাত্র, শ্রমিক, জনতা মাঠে ঝাঁপিয়ে পড়েছে এই ফ্যাসিবাদী সরকারকে হটানোর জন্যে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদের ভাইরা, শত শত ভাই, আমাদের মহিলারা পর্যন্ত রক্ত দিয়েছে, শিশুরা পর্যন্ত রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে আমরা নতুন একটি সরকার পেলাম, আর ওই ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাই আমরা আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি সুন্দর সমাজ কায়েম করতে চায়। এখানে যারা ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত ছিল, তারা আসতে পারে নাই। সম্মানিত ভাইরা, 11 দল মিলে আমরা এই দেশ, নূতন বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। সম্মানিত ভাইরা, এই 11 দলীয় জোটে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দাঁড়িপাল্লার মাধ্যমে জামাত ইসলামীর পক্ষ থেকে কিছু নমিনেশন দিয়েছি। এরপরে আরো 10টি দল, তারাও নমিনেশন দিয়েছে। আমরা যে যেখানকার ভোটার, সেখানে 11 দলীয় প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা চেষ্টা করব। চট্টগ্রাম মহানগরীতে যে কয়জনকে আমরা দিয়েছি, তারা হচ্ছে পরীক্ষিত ব্যক্তি। আমাদের ডাক্তার ফজলুল হক, তিনি একজন সংগঠক, অনেক প্রতিষ্ঠান তিনি পরিচালনা করে। এরপরে শামসুজ্জামান হেলালি, তিনি কাউন্সিলর ছিলেন এবং সফল কাউন্সিলর হিসেবে তিনি সুনাম অর্জন করেছে। এরপরে আমাদের প্রিয় সন্তান তুল্য শফিউল আলম, সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে এই পর্যায়ে নিয়ে আসার জন্য তার বিশিষ্ট ভূমিকা আছে। এরপরে সে কাউন্সিলর ছিল, কাউন্সিলর থাকতে সে অনেক কাজ করেছে, উন্নয়নের কাজ করেছে। সিটি কর্পোরেশনও অর্থ কমিটির সে প্রধান ছিল। চট্টগ্রাম সিটিতে অনেক উন্নয়নের কাজে সে জড়িত ছিল। সম্মানিত প্রিয় ভাইরা, এছাড়াও যারা অন্যান্য দল থেকে নমিনেশন পেয়েছে, তাদের সকলেই যোগ্য মানুষ। আপনারা যদি এই 11 দলীয় নমিনিদেরকে বিজয়ী করতে পারেন, তাহলে
একটি সুন্দর সুষ্ঠু সমাজ আমরা পাবো ইনশাআল্লাহ, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো হত্যা থাকবে না, সন্ত্রাস থাকবে না, এরপরে যেখানে কোনো মারামারি থাকবে না, যেখানে মানুষকে অত্যাচার করার যেটা চালু করেছে সেটা থাকবে না, এবং ফ্যাসিজম বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে। বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে। সম্মানিত ভাইরা, আপনারা কি 11 দলীয় প্রার্থী যারা আছে তাদেরকে ভোট দিতে রাজি আছেন? একটু হাত তুলে বলেন। আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। এরপরে আর একটা কথা বলতে চাই, হ্যাঁ এবং না ভোট আছে, আপনাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। এই হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে আমরা যারা অতীতে ফ্যাসিজম চালু করেছিল তাদেরকে চির বিদায় করার জন্য হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। সবাই কি রাজি আছেন? সবাইকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন নবনির্বাচিত ডাকসু জিএস জনাব এস এম ফরহাদ। জনাব এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নিব সর্বোচ্চ 1 মিনিট ইনশাআল্লাহ। আমিনা জামাতের কথা শুনবো আমরা। সম্মানিত বন্ধুগণ, আজকে টিআইবির রিপোর্ট পাবলিশ হয়েছে। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক যত সংঘাত হয়েছে সেই সংঘাতের 91% সংঘাত শুধুমাত্র বিএনপি করেছে। শুধু এইটা না, আপনার এখন পর্যন্ত গত জানুয়ারি পর্যন্ত হত্যাকাণ্ড করেছে 273 জন মানুষকে তারা খুন করেছে। তারা এই নির্বাচনের মাস ফেব্রুয়ারি মাস শুরু করেছে একজন নারীকে হত্যা দিয়ে, এবং গতকালকে ক্লাস 7 একটা শিক্ষার্থীকে, ক্লাস 7 কিশোরী, তাকে ধর্ষণ করেছে। এগুলো দিয়ে তারা প্রমাণ করতে চায় নির্বাচনের দিন তারা টুকটাক মারামারি করবে আর আপনারা ভয় পাবেন। আমরা কি ভয় পাবো? এই বাংলাদেশ যেখানে শাহজালালের জন্ম হয়েছে, আমরা আবারও শাহজালাল রূপে ফিরে আসবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ কেউ তালবান করলে তিতুমিরের বাসার কাল্লা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নির্মিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কথা বেশি বলবো না। লাস্ট সেটি হচ্ছে, আমাদের এই পুরো সময় জুড়ে তারা একটা নব্য ফেসিবাদ কায়েম করার চেষ্টা করছে। যেখানে কোনো মিডিয়ার ভাইরা কোনো সংবাদ ফাঁস করে দেয়, তখনই তাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। যুবদল নেতা পাথর মেরে যখন ব্যবসায়ীকে হত্যা করলো, সেটি যখন একজন সাংবাদিক সাহস করে প্রকাশ করলেন, তাকে ফোন দিয়ে বিএনপি নেতারা তাকে চাকরিচ্যুতি বাধ্য করছেন। সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না। এই ভয়, হুমকি দেখানো, সেগুলো আমরা 5 আগস্ট পর্যন্ত বহু দেখেছি, কিন্তু তারা পালাতে বাধ্য হয়েছিল। আগামী 12 তারিখ এ ধরনের নব্য ফেসিবাদের কোন আচরণ লক্ষ্য করলে, কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে, প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ তিতুমির হয়ে ফিরবে। এবং আমরা ডাকসুতে যেটা দেখেছি, সর্বশেষ জকসুতে যা দেখেছি, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার ভোটের মধ্য দিয়ে তার চূড়ান্ত বিজয় ইনশাআল্লাহ দেখাবো। সম্মানিত বন্ধুগণ, আবারও বিনীত রিকোয়েস্ট, প্রথম ভোট হাতে, দ্বিতীয় ভোট কোন মার্কা? কোন মার্কা জিতবে এবার? 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। ডাক্তার মাহমুদা মিতু। আসসালামু আলাইকুম। কেমন আছেন? সরাসরি কথায় চলে যাই। সামনে ভোট। আমাদের এই ভোটকে বানচাল করার জন্য জোটের গণজোয়ার দেখার পরে এক দলের ঘুম হারাম হয়ে গেছে। সেই জন্য তারা নারী কার্ড ব্যবহার করছে। তাদের কার্ডের অভাব নাই। নারী কার্ড, চান্দা কার্ড, লাল কার্ড, নীল কার্ড, আবার কি কার্ড দিবে? ফ্যামিলি কার্ড। আমরা এইসব ফ্যামিলি কার্ডের ধার ধারি না, এইসব চাইও না নারীরা। আমরা নারীরা চাই কি
কি চাই? আমরা রাস্তাঘাটে শান্তিপূর্ণভাবে হাঁটতে চাই। আমরা এই চাঁদাবাজি দেখতে চাই না। বাংলাদেশে অস্ত্র ছিল, তার চেয়ে একটা বড় অস্ত্র ছিল কি জানেন? শব্দের অস্ত্র। রাজাকার বলে বলে আমাদের ভাইদেরকে খুন করা হয়েছে না? তারপর সেই রাজাকার হয়ে উঠেছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, হয়েছে না? আজকে লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। এই গুপ্ত শব্দ রাজাকারের চেয়েও শক্তিশালী শব্দ হয়ে উঠবে ইনশাল্লাহ। এই গুপ্ত শব্দ দিয়েই আমরা জোটকে ইনশাল্লাহ বিজয়ের পক্ষে নিয়ে যাব ইনশাল্লাহ। শুনেন, এইসব শব্দের রাজনীতি খেলেন না, এগুলো শেষ হয়ে গেছে। আপনি যখন লন্ডন থেকে আসছিলেন, তারেক রহমান যখন লন্ডন থেকে আসছিলেন, তখন আমরা অনেক আশা নিয়েছিলাম যে উনি বোধহয় দেশের উন্নয়নমূলক কাজ করবেন, ভালো কথা বলবেন। কিন্তু তিনি কোন স্তরের কথা বলছে সেটা আমার বলতে দ্বিধা লাগছে। একজন নেতার মুখে, ওই স্তরের নেতার মুখে এরকম গুপ্ত শব্দ মানায় না। এইসব এক শব্দে হাসিনার পতন হয়েছে। আপনারা যদি এইসব শব্দ ব্যবহার করে মানুষকে ঠেকাতে চান, তাহলে কি হবে? জি, শব্দেরই পতন হবে ইনশাল্লাহ। শুনেন, আপনারা সবাই দাঁড়িপাল্লা স্লোগান দেন, আমরা একটা স্লোগান একটু দেই। শাপলা কলির একটা স্লোগান হবে, জিততে এবার, জিততে এবার, এবার দাঁড়িপাল্লা জিততে এবার। শুনেন ভাইরা, আমাদের জামাত ইসলামের ভাইরা আমাদের ভাইদের জন্য অনেক কষ্ট করছেন। আমাদের বোন, আমরা আবার বোনরা তাদের পাশে দিয়ে কষ্ট করছি। আমরা ইনশাল্লাহ জোট সরকারকে এইভাবেই এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় আসবে এবং আমরা আগামীতে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র গঠন করব, যে রাষ্ট্রে কোন জামাতের সেক্রেটারির ওয়াইফকে বিধবা হইতে হবে না, সেই রাষ্ট্রে কোনো মানুষকে গুম খুন হত্যার শিকার হইতে হবে না। সেই রাষ্ট্রই আমরা গঠন করব ইনশাআল্লাহ। এবং সেই রাষ্ট্রে সবাই মিলে আমরা হাদি হত্যার বিচার করতে পারবো না? সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আলী ওসমান। মাওলানা আলী ওসমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في كلامه المجيد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান সাহেব, আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের শুধু আমির নয়, ডক্টর শফিকুর রহমান সাহেব এবং বাংলাদেশের ইসলামিক দলগোষ্ঠীর আমির তিনি এখন। ডক্টর শফিকুর রহমানের চরিত্র হননের যে চেষ্টা করা হচ্ছে, এটা একটা দুর্নীতি করা হচ্ছে। ডক্টর শফিকুর রহমানের জীবনে কোন ধরনের এই ধরনের কলঙ্ক তার মধ্যে নাই। সুতরাং শত্রুরা এখন বিভিন্ন অপরাস্তা তারা অবলম্বন করতে চাচ্ছে। আমি বলতে চাই, আমাদেরকে স্মরণ রাখতে হবে এই জমিন আল্লাহর, এই জমিনের বাসিন্দারা আল্লাহর সৃষ্টি। এখানে আল্লাহর বিধান কোরআন চলবে, এখানে ইসলামিক শরিয়া চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন এখানে চলবে।
আল্লাহর আইন ছাড়া এই জমিনে আর কোনো জিনিস শান্তি দিতে পারবে না। শান্তি যদি চাই, ইসলামকে আমাদের মেনে নিতে হবে। সুতরাং আমরা এই অল্প দিনের মধ্যেই কি ভুলে গিয়েছি 5ই আগস্টের আগে দেশের অবস্থা কি ছিল? জুলুম, অত্যাচার, নির্যাতনের একটা কুণ্ডুখানাই ছিল। আজকে এই অল্প দিনের মধ্যে আমরা আবার কেন দ্বিধা বিভক্ত হচ্ছি? আমরা কি এই অল্প দিনেই সেই নির্যাতনের ফল অবস্থাগুলি ভুলে গিয়েছি? এখন তো উচিত আমাদের সকলে মিলে এক ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে ইনসাফ এবং ইসলামের রাজত্ব কায়েম করা, এবং এটার বিপরীতে কোনো শান্তি হবে না, হবে না, হবে না। চলো নজওয়ান, ডাক এসেছে ইসলামের নতুন জমানার। চলো নজওয়ান, ডাক এসেছে ইসলামের নতুন জমানার। আমরা সোনার মদিনার ইসলাম এখানে দেখতে চাই। এখানে সোনার বাংলা আমরা দেখেছি, এগুলি বুকা। আমরা সোনার মদিনার সোনার বাংলা আমরা এখানে দেখতে চাই। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, দীর্ঘক্ষণ পর্যন্ত এই ঐতিহাসিক বন্দর কলেজ মাঠে আপনারা কেন অপেক্ষা করছেন? আপনারা অপেক্ষা করছেন নতুন বাংলাদেশ গড়ার কারিগর, ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রসেনানী 11 দলীয় নির্বাচনী ঐক্যের মাধ্যমে যিনি গোটা দেশকে জাগিয়ে তুলেছেন, মানবিক নেতা আমিরে জামাতের বক্তব্য কি আপনারা শুনতে চান? এখন আপনাদের সামনে চট্টগ্রাম মহানগরীর 4টি আসন এবং খাগড়াছড়ি পার্বত্য একটি আসন, এই 5টি আসনের আমিরে জামাতের সর্বশেষ 5ম জনসভা। এই জনসভা, এই জনসমুদ্রে এখন গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলিম সকল মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা গম আসেননি? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বীর চট্টলার এই বন্দরনগরের উপকণ্ঠে আসন্ন নির্বাচনকে সামনে রেখে
এখানকার 4টি আসন এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ি আসনের প্রার্থীদের সমর্থনে, গণভোটের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জনাব নজরুল ইসলাম, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বীর চট্টলার ভাই ও বোনেরা, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আজকে সকাল থেকে শুরু করে এই অঞ্চলে আপনাদের সামনে এটি আমার 5বার হাজির হওয়া। আমরা মহেশখালী থেকে শুরু করে এখানে এসে ঠেকেছি। দুটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের উপরে কিছু আমানত রেখে এখান থেকে আমি আপাতত আজকের মতো বিদায় নিতে চাই। এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব। এর আধা ইঞ্চি মাটিও ইনশাআল্লাহ আমরা কাউকে দেব না। জুলাই যোদ্ধারা বলেছিল জীবন দিব, জুলাই দিব না। আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব, মাটি দেব না। কোনো আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়াই করতে তারা সর্বদা প্রস্তুত। চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র বন্দর নগরী নয়, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয়, এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালিউট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন? তিনি আজকে আক্ষেপ করে বলেন, আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। সম্মানিত ভাইরা, আমরা তো সকলেই মজলুম ছিলাম টানা 15 বৎসর, আমরা আরেকটু বেশি। আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। লকি বইটার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতির এখানেই সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। তারা তাদের পাওনায় এক অংশ পেয়ে গেছে। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে। আপনারা কি চান যে বাংলাদেশ পুরাপুরি মুক্তি পাক? আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক? যদি তাই চান, তাহলে ফেসিবাদী খাসলতের যারা এদেরকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। আফসোস, সবচেয়ে নির্যাতিত দল জামাতে ইসলামী ধৈর্য ধরল, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করল, শহীদ পরিবারগুলোর কাছে দৌড়ে গিয়ে হাজির হলো।
আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা জুগালো, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, আর সেই জায়গায় একদল চাঁদাবাজিতে ঝাঁপায়ে পড়ল। আমি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছি, দোহাই আল্লাহর, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না, মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন। এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল। এই দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে ফেলল। এরা বাংলাদেশকে কি দিবে? ওই 28 সালের 28 অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। সেই দলের নেতাদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শান্তির পথে, মানুষকে সম্মান, মানুষকে ভালোবাসার পথে তারা আসছেন না। এখন তারা লেগেছেন আমাদের পিছনে, আমাদের মা বোনদের পিছনে। এখানে একজন বোন বলে গেছে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা। তারা মা বোনদের গায়ে হাত দেয়, তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব, প্রথম তোমার মাকে সম্মান করো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে জানো তাহলে গোটা বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মাকে তুমি সম্মান করতে পারবা। আর তোমার যদি সেই পারিবারিক শিক্ষা না থাকে তাইলে তুমি মানুষ নও। এটি আমার কথা নয়, এটি আল্লাহর কালামের কথা। কালানাম বালহুম আদল্ল। এরা 4 পায়া জন্তুর মতো, বরঞ্চ তার চেয়ে নিকৃষ্ট। আমি কেন এর প্রতিবাদ করি? এখন আমার আইডি হ্যাক করে আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন বলবেন যে আপনার এই কলাটা খাইলো কে? ঠাকুর ঘরে কে রে? ওই কলায় অর্ধেক কামড় দিয়ে বলে আমি কলা খাই না। হ্যাক করেছে হ্যাকার, তাও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেছে কারা করেছে। এখন ওদের পিছনে কোন কালো হাত আছে সেইটাও আমরা আবিষ্কার করব ইনশাল্লাহ। এখন কার কথা বলবো? লাল ভাই সাহেবের কথা বলবো না কালো ভাই সাহেবের কথা বলবো? পৌষ মাসে পিঠা খাওয়ার জন্য বসেছেন 2 বেয়াই পাশাপাশি, ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর। পৌষ মাস, মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। তো একজন হঠাৎ করে বাড়ির মালিক যে ডাক দিছে, লাল ভাই সাহেব একটু আসেন। তো লাল ভাই সাহেব আসে, বলে যে একটু শরিক হন। শরিক হয়েছে। এখন আরেক বেয়াই যিনি এসেছেন তিনি হা করে লাল ভাই সাহেবের দিকে তাকাই আছে, খাওয়া দাওয়া ভুলে গেছে। উনি আর খাই নাই। তো ওই পাড়াপড়শি লোকটা চলে যাওয়ার পরে বাড়ির মালিক জিজ্ঞেস করলো, বেয়াই সাহেব কি হলো? আমার একজন লোককে ডেকে, এখানে আত্মীয়কে ডেকে আপনার সাথে খাইতে বসাইলাম, আপনি খাওয়া বন্ধ করে দিলেন। কই যে আপনি যখন তারে লাল ভাই সাহেব বলে ডাকলেন, সে যখন এখানে আসলো, তার চেহারা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বললাম, ইনি যদি লাল ভাই সাহেব হন তাইলে এই এলাকার কালো ভাই সাহেবের হালত কি? এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল ভাই সাহেব হিসাবে উপস্থাপন করতে চায়। আমি মাফ করবেন, আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না, আমি খাসলত নিয়ে কথা বলছি। এই 2 দিন আগেও গাজীপুরে একজন ফ্যাশন ডিজাইনারকে চাঁদা চাইতে গেছিল, চাঁদা দেয় নাই, মেরে ফেলছে। এরা আবার বড় গলায় কথা বলে। এরা যখন একসময় ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি হলের নাম নেব না, ওগুলা সব আমাদের কলিজার টুকরা মেয়ে, সেখানে ঢুকে ওরা কি করেছিল আপনারা সবাই জানেন, এখনো কি করে সব জানেন। আর আমার নামে চালায় দিছে, অসুবিধা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো নামে বানাওয়াট কোনো মিথ্যাচার করে, কোনো অপবাদ দেয়,
আল্লাহ তার মাথার উপরে লানত হিসাবে এটাকে ফেরত দেবেন। মহান আল্লাহ সাক্ষী, এই ধরনের নোংরা কথা তো দূরের কথা, এ ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই। আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই। এখন বলবেন, এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইল কেন? এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা। মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন? জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি, সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী, এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এরপরে নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে। যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন। না, জনজুয়ার এইভাবে আটকানো যাবে না। তাদের মাথা গরম হয়েছে। আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা 11 দল এখানেই তারা নিরাপদ। একথা তো আমার নয়, আমার মায়েদের। এখন মায়েরাই কথা বলে কেন? এটা তাদের দোষ। যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও। এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত। রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপরে তোদের ফ্যামিলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাআল্লাহ। যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই, জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই। এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায় করে দিয়েছে। সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইও না। আমাদের মায়েদের গায়ে আগুন হাত দিচ্ছ, আগুন জ্বলে উঠবে। আগুন, এই আগুন কেউ নিভাতে পারবে না। অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে আমাদের গতি স্তব্ধ করতে পারবে না। আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামবো না। আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে, আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা। এই যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায় নাই, দাবি জানায় নাই আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা। তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। কাজ করতে চাই, দেশ করতে চাই। আমরা কথা দিচ্ছি যুব সমাজ, আমরা ওই বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর, দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও, আমার দেশটা আমাকে গড়ে দাও। আমরা বাংলাদেশ নামের একটা উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে এই যুব সমাজকে বসিয়ে দিতে চাই। সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই। এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। অতীতের কাসুন্ন টেনে এই জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। বিশেষ করে মা বোনদের জন্য তাদের গৃহে, চলাচলে এবং কর্মস্থলে ইনশাআল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদায় মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাআল্লাহ। মায়ের মর্যাদা দিব না, জান দিতে প্রস্তুত থাকবো।
প্রিয় দেশবাসী, আগামীর সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল, কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি এদেশে 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ। আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন? আপনারা তো সমুদ্র পাড়ের মানুষ, আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান, ঢেউকে ভয় পান? এই ভয়কে যারা জয় করেছে 12 তারিখও তারা জয় করবে ইনশাআল্লাহ। 12 তারিখের দুটি বুট, কয়টা বুট? একটা বুট হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হা বুট। জুলাই আছে তো 26-এর ইলেকশন আছে, জুলাই যেখানে নাই 26-এ কোনো নির্বাচন নাই। যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন? যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য। হ্যাঁ, ঠেলা খাইলে নাকি বাবাও ঠিক হয়। ঠেলার নাম বাবাজি আছে না? প্রথমে না আমরা মানি না, না ভোট। এখন দেখছে সারা দেশ ঐক্যজোট। হ্যাঁ, কিসের পক্ষে? হার পক্ষে। এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে, আচ্ছা আমরা জুলাইতে আমরা সংস্কারে হা ভোট দেব, গণভোটে হা ভোট দেব। আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাআল্লাহ। এই 12 তারিখ নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিজয়ী হবে ইনশাআল্লাহ। এরপরের ভোটটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য। 11টা দলের 11টা প্রতীক আছে। আমরা কোন দলকে আমাদের পেটে হজম করি নাই, এটা একটা দলকে অপমান করার শামিল। আমার সাথে তুমি ঐক্য বেঁধেছো, আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও, এটা ওই দলটার প্রতি অপমান। আমরা এটা করি নাই। সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ। এখানকার 4টা আসন, খাগড়াছড়ির 1টা আসন, এই 5টা আসন মেহরবানি করে চট্টলাবাসী আমাদেরকে উপহার দিন। আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে না, 18 কোটি মানুষকে উপহার দিন। আমরা 18 কোটি মানুষের কণ্ঠ, আমরা পুত্রহারা মায়ের কণ্ঠ, পুত্রহারা বাবার কণ্ঠ, স্বামীহারা স্ত্রীর কণ্ঠ, বাবাহারা এতিম সন্তানের কণ্ঠ, আয়না করে বন্দী হওয়া লোকগুলার কণ্ঠ, মায়ের ইজ্জত যার হারিয়েছেন সেই মাদের কণ্ঠ আমরা। আমাদেরকে মেহরবানি করে আপনাদের ভোটগুলা দিন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব ইনশাআল্লাহ। চট্টলাবাসী, এখানে অনেক ব্যাপার আছে, এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে। অনেকেই আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী, কিন্তু কাজে এটা অন্য কিছু ফকফকা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। জনগণের বন্দর জনগণের হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা এই প্রতীকগুলোর পক্ষে থাকবেন। আমার একটা অনুরোধ, যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দেব তার পক্ষেই জাপায় পড়বেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল, প্রতীক যেটাই হোক দল আমাদের একটা মনে করেই আমাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমার বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা আযীম। আমরাই বিজয়ী হব, 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। এবার আমি প্রথমেই চট্টগ্রাম 9 আসন, এই 9 আসনে একজন বিজ্ঞ চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার A.K.M. ফজলুল হককে সামনে আসার জন্য অনুরোধ করব। এখানে শক্ত করে ধরেন, এই জায়গায় শক্ত করে ধরেন, খুব শক্ত করে, জাতির বার নিতে হবে, খুব শক্ত করে একেবারে। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। কোন সে প্রতীক? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 10 আসন,
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, আলহামদুলিল্লাহ চিনেন তারে? আলহামদুলিল্লাহ। কোন সে প্রতীক? আরো জুড়ে। আরে কত আর লোকেরা দিবে, টায়ার্ড হয়ে গেছে। আরে ভাই জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতবে রে ভাই। মা বোনের, জনগণের, মজলুমানের জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে চট্টগ্রাম 11, ইনিও সাবেক কাউন্সিলর ছিলেন, এবার আরেক কাউন্সিলর শফিউল আলম। ধরো, শক্ত করে ধরো। মাশাআল্লাহ। প্রতীকটা চিনেন? কোন সে প্রতীক? জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে, জিতিয়ে আনবো। সকাল বিকাল সারাদিন বিজয়মালা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 8। হ্যাঁ, আসো আসো আসো, ধরো। হ্যাঁ, জুবাইর হাসান আরিফ, এনসিপি নেত্রীও আসছে, বলে যে আমিও একটু শক্তি যোগাই। আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। আরে ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আরো জুড়ে। 12 তারিখ সারাদিন জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বাংলাদেশের 258 নম্বর আসন, আর পরে মাত্র আছে 2টা। এই 2টার আগের আসনটা বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, তার হাতেও আমরা দাড়িপাল্লা তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সমতল এবং পাহাড়ের কোনো ব্যবধান রাখব না। সবাই আমাদের বাংলাদেশের মানুষ। যেমন ধর্মের ব্যবধান রাখব না, তেমনি পাহাড়ি আর সমতল বলে কোনো কথা থাকবে না। আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে দেশটাকে ভালোবাসবো, সবাই মিলে দেশ গড়বো ইনশাআল্লাহ। দাড়িপাল্লার পক্ষে আছেন ইনশাআল্লাহ? ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার রহমত বরকত দিয়ে ওনাকেও সাকসেসফুল করেন। সবাইকে ধন্যবাদ। আসেন বিদায় বেলা আল্লাহ শুকরিয়া আদায় করে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে স্লোগান দিয়ে আমরা বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব।